Hello everyone, it's me Subrata and welcome back to our YouTube channel and also most welcome in this new course. আমরা এই কোর্সে Jenpas Ug ফিজিক্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করছি। এর আগে আমাদের বেশ কিছু লেকচার হয়ে গেছে যেখানে আমরা অলরেডি 2012 কমপ্লিট করে ফেলেছি এবং এখন আমরা সলভ করছি 2013 এর ফিজিক্স পেপার। তোমরা যারা চ্যানেলে নতুন তাদের বলবো তোমরা প্রিভিয়াস লেকচারগুলো খুব তাড়াতাড়ি সম্ভব কভার করার চেষ্টা করো, কারণ তোমাদের এক্সামে মোস্ট অফ দ্য কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকেই ফলো হয়ে থাকে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো যেখানে আমরা টপিক ওয়াইজ টেস্ট সিরিজ এবং অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে থাকবো। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো একদম সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। আমরা 2012 ফিজিক্স পেপার অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং এখন আমরা সলভ করছি 2013 ফিজিক্স পেপার, যেখানে আমরা 2013 বেশ কিছু প্রবলেম আমরা আগের লেকচারগুলোতে কভার করেছি এবং আজকেও আমরা ঠিক 2013 বাকি প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট প্রবলেম। তো আজকের ফার্স্ট প্রবলেম কি বলেছে যে এম ভরের একটি বস্তুর ভরবেগ পি, তার গতিশক্তি কত। ওকে, ভরবেগ পি দেওয়া আছে এবং তার গতিশক্তি বের করতে বলেছে। সো আমরা কি জানি, আমরা জানি গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, হাফ এম ভি স্কোয়ার। আমি যদি ওপর নিচে এম দিয়ে গুণ করে দিই তাহলে কত আসবে, এম ইন্টু এম ভি স্কোয়ার বাই 2m। ওকে, 2m। তো এখান থেকে আমরা লিখতেই পারি এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। ওকে, সো আবার আমরা কি জানি, আবার লেখা যায় ভরবেগ পি ইকুয়াল টু ভর ইন্টু বেগ। ওকে, সো দেখো তোমাদের কি সমীকরণটা বেরিয়েছিল, কে ইকুয়াল টু এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। ওকে, তো তোমাদের কি বেরিয়েছিল, কে ইকুয়াল টু কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইকুয়াল টু এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। ওকে, সো এখানে এম স্কোয়ার ভি স্কোয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি এম ভি তার হোল স্কোয়ার বাই 2m। ওকে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এম ভি এর জায়গায় আমি কি লিখবো, পি, তো পি স্কোয়ার বাই 2m। তো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি এবং ভরবেগের মধ্যে যে সম্পর্কটা হলো সেটা হচ্ছে কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। ওকে, সো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন বি। ওকে, পি স্কোয়ার বাই 2m। এরপরে কোশ্চেনটি দেখে নাও কি বলেছে। এরপরে কোশ্চেনটি বলেছে একটি আদর্শ গ্যাসকে সমতাপে সংকুচিত করা হলো, যদি চাপের বৃদ্ধি 25% হয় তবে আয়তনের কত হ্রাস হয়েছে। ওকে, তো দেখো আমরা কি জানি, আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি। ওকে, যেখানে এন এবং আর এটি হচ্ছে ধ্রুবক। ওকে, এটি হচ্ছে ধ্রুবক, কিন্তু তোমাদের কোশ্চেনে এক্সট্রা করে আবার কি বলা আছে, সমতাপ। ওকে, সমতাপ কথাটা ইউজ করা হয়েছে, তার মানে বুঝতে হবে যে টেম্পারেচারটা দেওয়া আছে সেটিও ধ্রুবক। ওকে, টেম্পারেচারটা যেটা দেওয়া আছে সেটিও ধ্রুবক। তো আমরা এখান থেকে লিখতে পারি পিভি ইকুয়াল টু ধ্রুবক। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2। ওকে, যেখানে তাহলে আমরা কি দেখলাম, P1 V1 ইকুয়াল টু P2 V2, যেখানে P1টা হচ্ছে প্রাথমিক চাপ, P2 হচ্ছে অন্তিম চাপ। এবার তোমাদের কোশ্চেনে অন্তিম চাপ কত দেওয়া আছে, দেখো তোমাদের বলেছে চাপের বৃদ্ধি কত, 25%। ওকে, প্রথমে যদি চাপ P1 থাকে, ধরে নাও প্রথমে চাপ P1 এবং এটিকে 25% যদি বৃদ্ধি করা হয় তাহলে কত বৃদ্ধি করা হচ্ছে, বৃদ্ধির পরিমাণটা কত, P1 এর 25%। সো P1 ইন্টু 25 বাই 100। ওকে, তো করলে কত দাঁড়ায়, P1 বাই 4। ওকে, এটা হচ্ছে চাপের বৃদ্ধি। তো যে অন্তিম চাপ P2টা কত দাঁড়ালো, সো P2 ইকুয়াল টু আমরা লিখতে পারি P2 ইকুয়াল টু অন্তিম চাপ P1 প্রাথমিক চাপ প্লাস চাপের বৃদ্ধি P1 বাই 4। ওকে, এটা হচ্ছে চাপের বৃদ্ধি এবং আগে কত চাপ ছিল, P1 ছিল। সো অন্তিম চাপটা কত আসলো, P1 প্লাস P1 বাই 4। এখান থেকে করলে দাঁড়ায় 4P1 প্লাস P1। তো এখান থেকে আমরা লিখতে পারি 5P1 বাই 4। ওকে, সো অন্তিম চাপ কত বেরোলো, P2 ইকুয়াল টু 5P1 বাই 4। ওকে, এবার V2 ইকুয়াল টু কি, এই সমীকরণে V1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, V1 ইকুয়াল টু প্রাথমিক আয়তন এবং V2 ইকুয়াল এটা V1 হবে, V1 ইকুয়াল টু প্রাথমিক আয়তন অ্যান্ড V2 ইকুয়াল টু অন্তিম
অন্তিম আয়তন। ওকে, তো দেখো তোমাদের তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? 1 নম্বর সমীকরণ থেকে P1 V1 ইকুয়াল টু P2 V2। এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে কি আসবে দেখো, P1 V1 ইকুয়াল টু P2 এর মান কত বের করেছিলাম আমরা? P2 এর মান বের করেছিলাম 5P1/4। ওকে, 5P1/4 ইন্টু V2। ওকে, তো এখান থেকে দেখো V1 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 5/4 V2। তো অন্তিম যে আয়তন V2 ইকুয়াল টু কত? V2 ইকুয়াল টু 4V1/5। ওকে, এটি কি? এটি হচ্ছে অন্তিম আয়তন। এবং প্রাথমিক আয়তনটা কত ছিল? প্রাথমিক আয়তন ছিল V1। সো যে আয়তনের যে চেঞ্জটা, সেই চেঞ্জটা কত? তো আয়তনের চেঞ্জ, সুতরাং আমরা লিখতে পারি আয়তনের চেঞ্জ বা পরিবর্তন কত? প্রথমে ছিল V1 এবং পরে হলো কত? পরে হলো V2। ওকে, সো V1 মাইনাস V2, এটা হচ্ছে আয়তনের পরিবর্তন। সো ইকুয়াল টু V1 মাইনাস V2 এর মান কত? V2 এর মান বের করলাম 4V1/5 ইকুয়াল টু 5V1 মাইনাস 4V1 ইকুয়াল টু 1/5 V1। ওকে, তো ভলিউমের যে চেঞ্জটা তোমাদের কোশ্চেনে কি বলেছে? তোমাদের কোশ্চেনে বলেছে আয়তনের হ্রাস কত শতাংশ হবে। ওকে, এবার শতাংশ কার সাপেক্ষে? প্রাথমিক আয়তনের সাপেক্ষে আমাকে শতাংশটা বের করতে হবে। তো তো ভলিউম বা আয়তনের চেঞ্জ, আয়তনের পরিবর্তন, কত পার্সেন্ট বা কত শতাংশ হচ্ছে? দেখো কি লিখবো, যে চেঞ্জটা V1 মাইনাস V2 বাই V1 ইন্টু 100%। ওকে, তো এটা করলে দাঁড়ায়, দেখো V1 মাইনাস V2টা আমরা কত বের করেছিলাম? V1 মাইনাস V2 ইকুয়াল টু 1/5 ইন্টু V1। ওকে, মানটা বসিয়ে দিই, 1/5 V1, নিচে V1 ইন্টু 100%। তো এখান থেকে করলে দাঁড়ায় 100/5 এত পার্সেন্ট। ওকে, তো ইকুয়াল টু 20%। ওকে, ইকুয়াল টু 20%। তো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন বি, 20%। এরপরে কোশ্চেনটি দেখো কি বলেছে। এরপরে কোশ্চেনটি বলেছে দশমিক সংখ্যা 27 এর তুল্য বাইনারি সংখ্যা কত? ওকে, দেখো তোমরা আগের লেকচারগুলো ফলো করলে বুঝতে পারবে যে ঠিক এই কোশ্চেনটাই তোমাদের 2012তেও এসেছিল এবং 2013তেও তোমাদের এই কোশ্চেনটা আবার দিয়েছে। ঠিক আছে, সো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটা আমরা কি করে করেছিলাম? এই কোশ্চেনটা আমরা যেভাবে করেছিলাম একটু আমরা অন্য নিয়মে করেছিলাম। আমরা 4-to-1 রুল ইউজ করেছিলাম। তো আমরা এই কোশ্চেনে 2 রকম পদ্ধতিতেই করব। ঠিক আছে, তো মেথড ওয়ান ফার্স্ট মেথড আমরা কি দেখব, যে প্রত্যেকটি 27 বা যেটা আমরা এক্সাক্ট মেথডটা কি, 27 এর বাইনারি সংখ্যাকে বা বাইনারি সংখ্যা কি করে বের করব? দেখো 27 এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে 4 দুগুণ 26। ঠিক আছে, 4 দুগুণ 26, হাতে করে কত পড়ে থাকছে? 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 6 দুগুণ 12, হাতে পড়ে থাকবে 1। অ্যান্ড 2 দিয়ে 3 দুগুণ 6, হাতে থাকবে 0। ওকে, 2 দিয়ে করলে 2 একে 2, হাতে পড়ে থাকবে 1। ওকে, সো তোমাদের যে বাইনারি সংখ্যাটা সেটি কোন দিক থেকে লিখতে হয়? সেটি নিচ থেকে ওপর পর্যন্ত যায়। ওকে, সো প্রথমে আসবে 1, তারপরে 1, তারপরে 0, 1 1। ওকে, সো 27 এর যদি বাইনারি সংখ্যাটা বের করি তাহলে কত আসবে? 1 1 0 1 1। ওকে, 1 1 0 1 1। সো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন ডি। রাইট অ্যান্সার অপশন ডি। এবার মেথড 2 বা 2 নম্বর মেথডটা কি? 2 নম্বর মেথড হচ্ছে তোমাদের প্রত্যেকটি অপশন আলাদা আলাদাভাবে চেক করা। ওকে, আমি যদি অপশন ডিটা চেক করি সরাসরি, চেক করি, দেখো অপশন ডি কি বলেছে? 1 1 0 1 1। ওকে, 1 1 0 1 1। এবার প্রত্যেকটার নিচে কি লিখবো? দেখো এখানে লিখবো 1, এখানে লিখবো 2, এখানে 4, এখানে লিখবো 8, এখানে 16। এখানে যদি আরও কোনো সংখ্যা থাকতো তাহলে কি লিখতাম? এখানে 32 লিখতাম, এখানে 64 লিখতাম। ঠিক আছে, তো যেহেতু নেই সেহেতু আমরা 16 পর্যন্তই লিখলাম। এবার প্রত্যেকটি সংখ্যাকে আমরা যোগ করব। ঠিক আছে, দেখো একের নিচে যেগুলো আছে সেটাকে আমরা যোগ করব। একের নিচে কত আছে? 16 প্লাস 8, একের নিচে আছে 8, এই জিরোটাকে আমরা নেব না। ঠিক আছে, জিরোটাকে নেব না। এবার একের নিচে কত আছে? 2 এবং একের নিচে আছে 1। ঠিক আছে, 2 1, তাহলে কত যোগ করলে দাঁড়াচ্ছে? 27। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটি অপশন যদি আলাদা আলাদাভাবে চেক করে নিই তাহলে যেই অ্যান্সারটি তোমাদের কোশ্চেনের সাথে মিলে যাবে সেটি হচ্ছে রাইট অ্যান্সার। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন ডি। এরপরে কোশ্চেনটা দেখে নাও কি বলেছে। এরপরে কোশ্চেনটি বলেছে যে এ এবং বি দুটি ভেক্টরের লব্ধি এ ভেক্টরের অভিলম্ব এবং লব্ধির মান বি ভেক্টরের অর্ধেক। ওকে, এবং ভেক্টরের ভেতরে কোণ কত?
তো তোমাদের কি বলেছে, তোমাদের কয়েকটা কন্ডিশন দিয়ে দিয়েছে, ঠিক আছে, কয়েকটা কন্ডিশন দিয়ে দিয়েছে। কি কি কন্ডিশন? এ এবং বি এর এই দুটি ভেক্টরের যে লব্ধিটা, তো দেখো আর ভেক্টর এটা যদি লব্ধি ভেক্টর হয় তাহলে কি আসবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এ এবং বি এর লব্ধিটাকে আমরা কি করে লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবং কি বলেছে যে এই লব্ধিটা কার সাথে লম্ব, এই লব্ধিটা এ ভেক্টরের সাথে লম্ব। ওকে, এই লব্ধিটা এ ভেক্টরের সাথে লম্ব, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। এবং সেকেন্ড কন্ডিশন কি বলেছে, লব্ধির মান বি ভেক্টরের অর্ধেক। ওকে, লব্ধির মান বি ভেক্টরের অর্ধেক। তাহলে আমরা লিখতেই পারি সেকেন্ড কন্ডিশন থেকে, ফ্রম সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন কি বলেছে যে লব্ধির মান মানে আর ভেক্টর, আর ভেক্টর এর মানটা কার সাথে সমান, এর মানটা বি ভেক্টর এই বি এর অর্ধেক, ঠিক আছে, বি ভেক্টর বাই 2। ওকে, বি ভেক্টরের মানের মান যে মান হবে তার অর্ধেক, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পেলাম, আর ভেক্টর এর মান ইকুয়াল টু বি ভেক্টর বাই 2। তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো আর ভেক্টর ইকুয়াল টু কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার মান ইকুয়াল টু বি বাই 2। ওকে, এবার আমরা কি জানি, আমরা জানি আর ভেক্টর ইকুয়াল টু কি লেখা যায়, আর ভেক্টর ইকুয়াল টু যদি এ প্লাস বি থাকে, ওকে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সো আমরা আর ভেক্টরের যে মানটা পাই সেই মানটা ইকুয়াল টু কত লেখা যায়, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ওকে, সো এখানেও আমরা মানটা বসিয়ে দিই, মানটা বসিয়ে দিলে কত আসবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু বি বাই 2। ওকে, সো বোথ সাইড আমি যদি স্কোয়ার নিয়ে নিই তাহলে কত আসবে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2। ওকে, ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস, দেখো এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ারটাকে আমি কি নিয়ে আসলাম, লেফট সাইডে নিয়ে আসলাম, ঠিক আছে, বি স্কোয়ার বাই, বোথ সাইড যদি স্কোয়ার নিই তাহলে এই টার্মটা কত আসবে, এটা 4 আসবে, ঠিক আছে, 2 আসবে না, 4 আসবে। তো বি স্কোয়ার বাই 4, বি স্কোয়ার বাই 4 প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস, দেখো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, এটাকে আমরা কি লিখবো, কি লিখবো, 4 বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, প্লাস, প্লাস কত, 2ab cos থিটা। ওকে, প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 3b স্কোয়ার বাই 4 প্লাস 2ab cos থিটা। ওকে, 2ab cos থিটা ইকুয়াল টু 0। তো এটাকে আমরা 2 নম্বর 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এবার দেখো সেকেন্ড ফার্স্ট কন্ডিশনটা কি বলেছিল, ফার্স্ট কন্ডিশন বলেছিল যে আর ভেক্টরটা বা লব্ধি ভেক্টরটা কার সাথে লম্ব, এ ভেক্টরের সাথে লম্ব। ওকে, লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে লম্ব, ধরে নাও এটা লব্ধি ভেক্টর, এটা যদি এ ভেক্টর হয় তাহলে এই দুটো কি পরস্পর লম্ব, ঠিক আছে। তো দেখো ফ্রম ফার্স্ট কন্ডিশন, প্রথম কন্ডিশন কি বলেছে, ফ্রম ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন কি বলেছে, আর ভেক্টর এবং এ ভেক্টর লম্ব। তাহলে আমরা কি লিখতে পারি, এ ডট এ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি আর এ কস থিটা। ওকে, কস ফাই, এখানে ফাইটা কি, ফাইটা হচ্ছে আর এবং এর মধ্যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। ধরে নাও এটা আর ভেক্টর, এটা এ ভেক্টর, তার মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা আমরা ফাই ধরেছি, এবং ফাই কত, ফাই কোশ্চেনে দেওয়া আছে 90 ডিগ্রি। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি আর এ কস, কস অফ 90 ডিগ্রি, তো ইকুয়াল টু 0। তো আর ডট এ ভেক্টর ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে লেখা যায় আর ডট এ ভেক্টর ইকুয়াল টু 0। এবার দেখো আর ভেক্টর ইকুয়াল টু কি ধরেছিলাম, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারি এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর, সরি এ ভেক্টর ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি কস থিটা ইকুয়াল টু 0। দেখো এ ডট এ, এ ডট এ ইকুয়াল টু আমরা কি লিখি, এ স্কোয়ার, অ্যান্ড বি ডট এ এটাকে আমরা কি লিখতে পারি, বি এ কস থিটা, বি এ কস থিটা। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি এ বি কস থিটা ইকুয়াল টু কত, এ বি কস থিটা ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার। ওকে, এ বি কস থিটা ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার। সো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম।
এবার দেখো আমাদের কি বেরিয়েছিল, আমাদের 1 নম্বর সমীকরণে আমরা যদি 2 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দিই, তো ফ্রম ওয়ান 1 নম্বর সমীকরণ তোমার কি বলেছিল, 1 নম্বর সমীকরণ বলেছিল a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার বাই 4 a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার বাই 4 প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু 0। ওকে, এবং তোমাদের 2 নম্বর সমীকরণ কি বেরিয়েছিল, ab cos থিটা ইকুয়াল টু মাইনাস a স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতেই পারি 2ab cos থিটা ইকুয়াল টু মাইনাস 2a স্কোয়ার। ওকে, মাইনাস 2a স্কোয়ার। সো আমরা যদি এই মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কত আসবে, ab cos থিটা 2ab cos থিটার জায়গায় আমরা কি লিখবো, 2ab cos থিটার জায়গায় আমরা লিখবো মাইনাস a স্কোয়ার। ওকে, সো a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার বাই 4 মাইনাস 2a স্কোয়ার ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস অফ a স্কোয়ার প্লাস 3/4 b স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার ইকুয়াল টু 3/4 b স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 3/4। ওকে, a স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 3/4। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, a বাই b ইকুয়াল টু √3/2, a বাই b ইকুয়াল টু √3/2। সো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম, 3 নম্বর সমীকরণ। এবার দেখো তোমাদের 2 নম্বর সমীকরণ কি বলেছিল, ab cos থিটা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস অফ a স্কোয়ার। ওকে, আবার ফ্রম ইকুয়েশন 2 ইকুয়েশন 2 কি বলেছিল যে 2ab cos থিটা ইকুয়াল টু মাইনাস 2a স্কোয়ার। ওকে, বা ab cos থিটা ইকুয়াল টু মাইনাস অফ a স্কোয়ার। ওকে, সো দেখো a বাই b, সো এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু কত, cos থিটা ইকুয়াল টু মাইনাস অফ a স্কোয়ার বাই ab ইকুয়াল টু মাইনাস অফ a বাই b। ওকে, মাইনাস অফ a বাই b। এবার দেখো আমরা কিছু আগেই a বাই b এর মানটা বের করেছিলাম। এবার a বাই b এর মানটা কত বের হয়েছিল, √3/2। ঠিক আছে, আমরা এবার a বাই b এর মানটা বসিয়ে দেবো মাইনাস অফ √3/2, যেহেতু a বাই b ইকুয়াল টু কত বেরিয়েছিল, √3/2। ওকে, তো এখান থেকে আমরা লিখতেই পারি cos থিটা ইকুয়াল টু মাইনাস অফ √3/2। তো থিটা ইকুয়াল টু মাইনাস অফ cos ইনভার্স মাইনাস অফ √3/2। ওকে, সো তোমরা একটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখবে, সো এর মানটা আসে 150 ডিগ্রি। ওকে, 150 ডিগ্রি। তো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন ডি। এর পরে কোশ্চেনটি দেখে নাও, এর পরে কোশ্চেনটি কি বলেছে, দেখো m ভর এবং v আয়তনের একটি কাঠের খণ্ড জলে ভাসছে, নিম্নলিখিত বক্তব্যের মধ্যে কোনটি সত্য। ওকে, অপশন এ বলেছে অপসারিত জলের আয়তন v, অপশন বি বলেছে অপসারিত জলের ভর m, অপশন সি বলেছে জলের ঘনত্ব m/v, না অপশন ডি জলের ঘনত্ব m/v অপেক্ষা কম। ওকে, দেখো তোমরা আর্কিমিডিসের যে প্রিন্সিপালটা ছিল তোমরা অবশ্যই পড়েছো। তো আর্কিমিডিসের প্রিন্সিপালে কি বলা হয়েছে, ধরুন একটি জলাধার আছে। ওকে, ধরুন একটি জলাধার, এবং জলাধারে জলের যে লেভেলটা ধরে নাও এটি তার জলের লেভেল, এবং এই জলের মধ্যে একটি ভি আয়তনে কোনো বস্তু নিমজ্জিত করা হলো। ওকে, ভি আয়তনে ধরে নাও একটি ভি আয়তনে বস্তু নিমজ্জিত করা হলো, এবং নিমজ্জিত করার পর স্বভাবতই জলের উচ্চতাটা কিছুটা বেড়ে যাবে। ওকে, ধরে নাও জলের উচ্চতা যে পরিমাণ বাড়লো, ওকে, এই পরিমাণ জলের উচ্চতা বেড়ে গেল। সো জলের উচ্চতা কতখানি বাড়লো, সো আর্কিমিডিসের প্রিন্সিপাল অনুযায়ী যেই আয়তনে বস্তু নিমজ্জিত করা হবে ঠিক সেই আয়তনেরই জলের উচ্চতা বেড়ে যাবে। ওকে, তো জলের উচ্চতা যে বেড়ে যাবে তার পরিমাণটা কত, তার পরিমাণটা হচ্ছে ভি। ওকে, তার পরিমাণটা ভি। সো অপশন এ দেখো কি বলেছে, অপসারিত জলের আয়তন ভি। ওকে, অপসারিত জলের আয়তন ভি। ধরুন এই ভি আয়তনে বস্তুটাকে জলে নিমজ্জিত করা হলো, এবং তার ফলে কি হলো, তার ফলে যে জলটা অপসারিত হয়ে গেল বা পড়ে গেল নিচের দিকে, তারও আয়তন কত হবে, তারও আয়তন হবে ভি। ওকে, তারও আয়তন হবে ভি। তো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন এ। তো আজকের আলোচনা এইটুকুই, আগামীকাল দেখা হবে আরও বেশ কিছু প্রবলেমস নিয়ে। সো টাটা।